নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে ঠাকুরের পুরী ভ্রমণের কথাই আপনাদের শোনাব। সঙ্গে থাকবেন। রোহিণীবাবু ঠাকুর, চিন্তাহরণ ঘোষ এবং তাহার মাকে নিয়ে পুরী এক্সপ্রেসে রওনা হলেন। পরের দিন বেলা 11টার সময় তাহারা পুরী পৌঁছালেন। স্বর্গদ্বারে হরিদাস সাধুর মঠের সঙ্গে একটি বাড়ি ভাড়া করা হয়েছিল। বাড়িটি মঠেরই, ভাড়া মাসিক 30 টাকা। বাড়িতে 3খানা শোবার ঘর, একটি রান্নাঘরও আছে, একটি পাতকুয়াও আছে। পাতকুয়ার জল অতি পরিষ্কার। এই সময় ঠাকুর বাতে আক্রান্ত ছিলেন। এই রোগের জন্যই তিনি পুরী এসেছিলেন। বিদেহী দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও ভুবনমোহন মুখোপাধ্যায় তখন পুরীতেই ছিলেন। তাহাদের বাসাটি সমুদ্রের অতি নিকটে। অনবরত সমুদ্রের ভীষণ গর্জন শোনা যাচ্ছে। বারান্দায় দাঁড়ালে সমুদ্র বেশ দেখা যায়। তাহাদের সঙ্গে একটি স্টোভও ছিল। রোহিণীবাবুর মাই ঠাকুরের ভোগের ব্যবস্থা করে দিতেন। তাহাদের খাওয়ার জন্য জগন্নাথের মন্দির হইতে 2 টাকার প্রসাদ আনা হতো। তাহারা 2 বেলা খেয়েও তাহা শেষ করতে পারতেন না। রান্নার জন্য লোক খুঁজছেন, কিন্তু কোনো লোক মিলছে না। ঠিক ছিল, যতদিন রান্নার লোক পাওয়া না যায় ততদিন জগন্নাথের প্রসাদ আনা হবে। প্রসাদ 2 দিন খাওয়ার পর ঠাকুরকে রোহিণীবাবু বললেন, ঠাকুরমশাই, এই প্রসাদ আর খাওয়া যায় না। ঠাকুর রাজভোগ প্রসাদ আনতে আদেশ করলেন। পরের দিন 4 টাকা দিয়ে রাজভোগ প্রসাদ আনা হলো। রাজভোগের প্রসাদ বাস্তবে কি সুন্দর ও সুস্বাদু, কিন্তু 4 টাকাতে যে প্রসাদ আনা হয়েছে তাহাতে কোনো মতে তাহাদের 3 জনের এক বেলাই চলে। ঠাকুরকে বললেন, রান্নার লোক না পাইলে কি করা যাইবে? এইভাবে প্রসাদ খাইয়া তো চলিবে না। ঠাকুর সেদিন হরিদাস মঠের মহন্তকে ডেকে তাহাদের 2 বেলা প্রসাদ পাবার ব্যবস্থা করে দিলেন। পুরীতে কোনো মন্দিরই ভোগ দেওয়া হয় না। সমস্ত ভোগ শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে প্রেরিত হয় এবং সেখানেই উৎসর্গে পড়ে যে যাহার ভোগের প্রসাদ নিয়ে যান। মঠ হইতে একবেলা যে প্রসাদ আসত তাহাতে 2 বেলা বেশ ভালোভাবেই চলে যাচ্ছিল, আর কোনো অসুবিধা রইল না। রোহিণীবাবুর মা স্টোভে শ্রী ঠাকুরে ভোগ তৈরি করে দিতেন। হরিদাস সাধুর মঠটি সকলের বেশ ভালোই লেগেছিল। দিবারাত্রি সর্বদাই সেখানে নাম কীর্তন হচ্ছে। একজন খোল বাজাচ্ছে, আরেকজন করতাল বাজে কীর্তন করেন। জ্যৈষ্ঠ মাসে তাহারা পুরী গিয়েছিলেন। ভীষণ গরম, তবে সমুদ্রের খুব নিকটে ছিলেন বলে সর্বদাই হাওয়া পেতেন। গরম বোধ সেরকম হতো না। 3খানি ঘরে, একখানিতে ঠাকুর, একখানিতে তাহার মা, অন্য ঘরে রোহিণীবাবু ও চিন্তাহরণ ঘোষ শয়ন করতেন। অতি প্রত্যুষে উঠে ঠাকুর তাহাকে সঙ্গে করে সমুদ্রের ধারে বেড়াতে বের হতেন। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে নানা রঙের ঝিনুক, কড়ি ও শঙ্খ কুড়িয়ে নিতেন। এমনকি ঠাকুরও মাঝে মাঝে 2-1টি ঝিনুক ও শঙ্খ কুড়িয়ে রোহিণীবাবুকে দেন ও বলেন, দেখেন তো বামুরের শঙ্খ পান কিনা। রোহিণীবাবু বললেন, বড় লোক হওয়ার আশায় এইসব কুড়াই না, এগুলো আমার খুব ভালো লাগে তাই কুড়াই। এইভাবে বেরিয়ে বেলা 9টার সময় তাহারা বাসায় ফিরতেন। বাসায় এসে ঠাকুরের পা ধুয়ে ও সমস্ত শরীর মুছিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে তেল মালিশ করতেন। রোহিণীবাবুর মা বেলা 11টার মধ্যে ভোগ তৈরি করে ঠাকুরকে ভোগ দিতেন। 11:30টার সময় ঠাকুর শয়ন দিয়ে রোহিণীবাবু একটু বিশ্রামের পর শুয়ে পড়তেন। প্রায় 1টার সময় রোজ তাহাদের মধ্যাহ্ন ভোজন শেষ হয়। বিশ্রামের জন্য শুবার সঙ্গে সঙ্গেই ঘুমে চক্ষু বুজে যায়। এমন সময় ঠাকুর গায়ে হাত দিয়ে তাহাকে জাগাইয়া দিলেন, বললেন, চলেন সমুদ্রের ধারে যাই। অমনি উঠে ঠাকুরের সঙ্গে রওনা দিলেন। রৌদ্রের তাপ অতীব প্রখর। উপরে বালি এতই গরম যে পা দিলে মনে হচ্ছে যেন তপ্ত আগুনের মধ্যে পা দিয়েছেন। তাহার মনে হয় ওই বালির ওপর ধান পড়লে ক্ষয় হয়ে যেত। এমন সময় ঠাকুর তাহার গলা জড়িয়ে ধরলেন এবং একসঙ্গে
দুইজনে লাফিয়ে উঠলেন। ঠাকুর লাফিয়ে ভেজা বালির চরে হাজির হলেন লাফাতে লাফাতে। এই সময় সমুদ্রের পাড়ে জনমানব থাকে না। এই রৌদ্রে পুড়লে নাকি একরকম আমাশাই হয়, তাহাতে রোগী প্রায় বাঁচে না। এই ভয় ওই সময় নুলিয়ারা পর্যন্ত সমুদ্রের ধারে যায় না। তাহারা কিন্তু এই সময় বাহির হয়ে সমুদ্রের ধার দিয়ে লোকালয় হইতে খানিকটা দূরে চলে গেলেন। হঠাৎ এক স্থানে দাঁড়িয়ে ঠাকুর বললেন, এইখানে গর্ত করিয়া তা আমার কোমরের নিচ পর্যন্ত বালিতে ডুবাইয়া দেন। বালি সরিয়ে গর্ত খুঁড়বার চেষ্টা করছেন রোহিণীবাবু, কিন্তু এক একবার সমুদ্রের ঢেউ এসে তাহাতে স্নান করিয়ে দিয়ে চলে যায়। প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে চারিদিকে বালির বাঁধ দিয়ে ভেতরে একটি গর্ত তৈরি করলেন। গর্তের মধ্যে ঠাকুরকে দাঁড় করিয়ে কোমর অবধি বালি দিয়ে ঢেকে দিলেন। এবার আর সমুদ্রের ঢেউ বালির বাঁধ ভাঙতে পারে না। এই বাঁধের চারিদিকে রোহিণীবাবু ঘুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম গান করেন। ঠাকুরও তাহার সঙ্গে গলা মিলিয়ে গান করেন। গলার সুরে তাহারা দুজনেই সমান। ওই গান কেহ শুনলে হয়তো পাগলের চিৎকার বলে মনে করবেন, কিন্তু রোহিণীবাবু নিজে খুব মাতোহারা হয়ে কীর্তন করছেন। কীর্তনের সুর ভালো মন্দ বিবেচনা করার শক্তি কাহারও ছিল না। সমুদ্রের ভীষণ গর্জনের মধ্যে মনে হচ্ছিল যেন শত শত লোকসহ তাহারা সমবেত কণ্ঠে গান করছেন। অন্য কোনো শব্দ কানে আসছিল না। মাঝে মাঝে ঠাকুর বলেন, ওই দেখেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আসতেছেন। উৎসুক হয়ে সমুদ্রের দিকে চেয়ে ঢেউ ছাড়া রোহিণীবাবু কিছুই দেখতে পান না। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ কোথায়? চক্ষু থাকলে তো দেখিবেন, বললেন ঠাকুর। ওই দেখুন, 3টি করিয়া ঢেউ একসঙ্গে আসছে। আগে বলরাম, মাঝে সুভদ্রা ও পিছনে জগন্নাথ। 3টে করে ঢেউ দেখলেন, কিন্তু বলরাম, সুভদ্রা ও জগন্নাথকে রোহিণীবাবু দেখতে পেলেন না। এইভাবে বেলা 5টা বেজে গেল। এই সময় অনেক লোক সমুদ্রের ধারে বেড়াতে আসেন। ঠাকুরকে ওইভাবে বালির মাঝে বসতে দেখে সবাই নতজানু হয়ে ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। ঠাকুর বললেন, আর বসতে দিল না, চলেন এইবার বাসায় যাই। ঠাকুরকে উঠাবার জন্য বালি খুঁড়তে আরম্ভ করলেন। 3-4 ঘন্টায় বালি একেবারে আটিয়া গিয়েছিল। প্রায় ঘণ্টাখানিক ধরে বালি খুঁড়ে ঠাকুরকে উঠাইতে লাগল। সন্ধ্যা 6টার পরে সকলে মিলে বাসায় ফিরে আসলেন। তাহাদের চেহারা দেখে তখন চেনার উপায় ছিল না। দুইজনেরই সমস্ত শরীর কাদা বালি মাখা। বাসায় ফিরে কুয়া হতে জল তুলে ঠাকুরকে স্নান করালেন এবং নিজেও স্নান করলেন। ঠাকুরকে কাপড় পরিয়ে ঘরে গিয়ে বসালেন। এই সময় 2-4 জন লোক ঠাকুর দর্শনে আসেন। আরেক কাজ, প্রত্যহ প্রায় ঘণ্টা 2 ঠাকুরের পায়ে মহামাস তেল মালিশ করতেন। রাত্রি প্রায় 9:30টার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হতো। ঠাকুর শয়ন দিয়ে আসতে প্রায় 10টা বেজে যেত। তারপর খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় রাত্রি 11টা। জয় রাম, জয় গোবিন্দ।